গুড আফটারনুন আমার ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই লাইনে আছো। আশা করি ভালো থাকবে, সুস্থ থাকো, এই আশা রেখে আমি আজকে তোমাদের যে আলোচনাটা করব সেটি হচ্ছে গত সপ্তাহের যে আমি চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করেছি তারই একটা অংশ। অর্থাৎ আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটি হচ্ছে 1857 সালের সিপাহী বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি। গেল সপ্তাহে আমরা যে বিষয়টা আলোচনা করেছি সেটি হচ্ছে 1857 সালের সিপাহী বিদ্রোহের কারণ, সিপাহী বিদ্রোহ কোথায় কোথায় বিস্তার লাভ করেছিল, এর প্রত্যক্ষ কারণ, সেই বিষয়গুলো এবং সেই সঙ্গে কিছু প্রশ্ন তোমাদের দিয়েছি। তা আজকে যে বিষয়টা আমি তোমাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে যে এই মহান বিদ্রোহের অর্থাৎ সিপাহী বিদ্রোহ বা 1857 সালের মহাবিদ্রোহের চরিত্রটা কীরকম ছিল। স্বাভাবিকভাবে এই প্রশ্নটা একটা বড় প্রশ্নের রূপ নেয়, অর্থাৎ এখান থেকে যদি তোমাদের প্রশ্ন হয় তাহলে এটা 8 নম্বরের একটা প্রশ্ন হবে। এই প্রশ্নটা আমরা কিভাবে তৈরি করব সেই বিষয়ে তোমাদের কিছু আমি পয়েন্ট তুলে ধরব বা পয়েন্ট তুলে এই বিষয়টা আলোচনা করব। 1857 সালের সিপাহী বিদ্রোহের প্রকৃতি, এই প্রশ্নটা 8 নম্বরের প্রশ্ন আসলে কিভাবে আমরা ফেস হব, কটা এর পয়েন্ট রাখতে হবে, আমি সে বিষয়ে তোমাদের বলবো। এই প্রশ্নটা মোটামুটি 6টা বা 7টা পয়েন্ট দিয়ে আলোচনা করলেই ভালো, এবং এই পয়েন্টগুলো কি কি হবে সেগুলো আমি বলছি, তোমরা একটু নোট ডাউন করে নাও। 1857 সালের সিপাহী বিদ্রোহের প্রকৃতি, প্রথমে যে পয়েন্টটা আমরা বলবো সেটা হচ্ছে যে 1857 সালের বিদ্রোহ কি সিপাহী বিদ্রোহ ছিল, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, 1858 সালের বিদ্রোহ একটি সামন্ত বিদ্রোহ ছিল, এটা একটা পয়েন্ট। তৃতীয় পয়েন্ট, 1857 সালের সিপাহী বিদ্রোহ ছিল একটি প্রথম জাতীয় বিদ্রোহ বা প্রথম স্বাধীনতা সংগ্রাম, এটা একটা পয়েন্ট। নেক্সট যে পয়েন্ট, যে 1857 সালের সিপাহী বিদ্রোহ একটি গণবিদ্রোহের রূপ নিয়েছিল, এটা একটা পয়েন্ট। 1857 সালের সিপাহী বিদ্রোহ একটি জাতীয়তাবাদী বিদ্রোহ, এটা একটা পয়েন্ট। এবং সর্বশেষ যে পয়েন্টটা তুলে ধরতে হবে সেটি হলো যে 1857 সালের সিপাহী বিদ্রোহ ছিল আসলে সমস্ত কৃষক এবং সাধারণ মানুষের মিলিত প্রতিরোধের একটি সংগ্রাম, যেটি মহাবিদ্রোহ নামে পরিচিত। তাহলে এই পয়েন্টগুলো আমাদের তুলে ধরতে হবে। এবার আমি এই বিদ্রোহের প্রকৃতির কয়েকটি পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরব, তোমরা খুব মনোযোগ দিয়ে এই পয়েন্টগুলো বা এই আলোচনাগুলো শুনবে। প্রথম আমি যেটা বলবো সেটি হলো যে 1857 সালের সিপাহী বিদ্রোহের যে প্রকৃতি বা চরিত্র, তা নিয়ে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মত পোষণ করেছেন। যেমন 1857 সালের সিপাহী বিদ্রোহকে কি শুধুই সিপাহী বিদ্রোহ বলা যায়, এই বিষয়টা আমি এখন আলোচনা করব। কোনো পণ্ডিত বা কোনো ঐতিহাসিক 1857 সালের বিদ্রোহকে নিছক বা কেবলই একটি সিপাহী বিদ্রোহ বলে তুলে ধরেছেন।
তাদের যুক্তি ছিল যে এই বিদ্রোহ যেহেতু প্রথম সংঘটিত করেছিল আমাদের ভারতীয় সিপাহীরা, সেখানে ভারতের কোনো স্তরেরই মানুষ প্রথম অংশগ্রহণ করেনি, কাজেই এই বিদ্রোহকে একটি সিপাহী বিদ্রোহ বলা যায়। শুধু তাই নয়, ইংরেজ ঐতিহাসিক স্যার জন লরেন্স, জন শেলি, চার্লস রকস প্রমুখ এই বিদ্রোহকে একটি সিপাহী বিদ্রোহ বলেছেন। পাশাপাশি ভারতীয় পণ্ডিত যেমন অক্ষয় কুমার দত্ত, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, কিশোরী চাঁদ মিত্র প্রমুখ এই বিদ্রোহকে একটি সিপাহী বিদ্রোহ বলেছেন। কাজেই এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে 1857 সালের বিদ্রোহ আসলেই একটি সিপাহী বিদ্রোহ। আবার কিছু কিছু পণ্ডিত 1857 সালের বিদ্রোহকে একটি গণবিদ্রোহের চরিত্র দিয়েছিলেন। তাদের মতে যে 1857 সালের বিদ্রোহ আসলে ছিল একটি গণবিদ্রোহ, অর্থাৎ এই বিদ্রোহ যখন প্রথম ভারতের কিছু কিছু অঞ্চলে সংঘটিত হয়, তারপর এই বিদ্রোহ দ্রুত ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং ভারতের বিভিন্ন স্তরের মানুষ এই বিদ্রোহে অংশ নেয়। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে 1857 সালের 10ই মে যখন মহাবিদ্রোহ মিরাটে শুরু হলো, তার পরের দিন অর্থাৎ 11ই মে এই বিদ্রোহ দিল্লি, তারপর ক্রমান্বয়ে কানপুর, অযোধ্যা, ঝাঁসি, তারপর পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং এই সব অঞ্চলে বিদ্রোহে যারা নেতৃত্ব দিয়েছিল তারা কিন্তু কেউই সিপাহী ছিলেন না। তারা ছিলেন কেউ জমিদার, যেমন বিহারের কুনওয়ার সিং, আবার কেউ ছিলেন রাজ পরিবারের সদস্য, যেমন কানপুরে নানা সাহেব তাতিয়াতবি, ঝাঁসিতে নেতৃত্ব দিয়েছিলেন রানী লক্ষ্মীবাই, অযোধ্যায় নেতৃত্ব দিয়েছিলেন বেগম হজরত মহল। কাজেই আমরা দেখতে পাচ্ছি এই নারী এবং পুরুষ যারা নেতা এবং নেত্রী তারা কেউই সিপাহী ছিলেন না, তারা ছিলেন রাজ পরিবারের সদস্য। কাজেই 1857 সালের বিদ্রোহকে আমরা একটি গণবিদ্রোহ এই কারণে বলতে পারি। এটা গেল একটা দিক। আবার কোনো কোনো ঐতিহাসিক 1857 সালের বিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন। তার মধ্যে বিপ্লবী বিনায়ক দামোদর সাভারকার প্রথম এই বিদ্রোহকে ভারতের জাতীয় আন্দোলন বা মুক্তিযুদ্ধ বলে অভিহিত করেছেন। তার মতকে যদি আমরা গ্রহণ করি তাহলে বলতে হয় যে 1857 সালে এই বিদ্রোহ এই কারণে জাতীয় বিদ্রোহ ছিল, কারণ এই বিদ্রোহে বিগত ইংরেজ শাসনের বা ইংরেজ কুশাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বা বিদ্রোহটাই ছিল একটা জাতীয়তাবাদী চরিত্র, অর্থাৎ ইংরেজ অপশাসনের বিরুদ্ধে মানুষ
এই বিদ্রোহে সামিল হয়ে জাতীয়তাবাদী মনোভাব পোষণ করেছিল। কাজেই এই বিদ্রোহ ছিল একটি জাতীয় বিদ্রোহ। কিন্তু ভারতীয় ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার, গবেষক রজনী পাম দত্ত আবার 1857 সালের বিদ্রোহকে কখনোই জাতীয় বিদ্রোহ বলতে রাজি ছিলেন না। তাদের মতে এই সময় ভারতীয়দের মধ্যে কোনো জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটেনি। তাদের মতে এই বিদ্রোহকে কখনোই জাতীয় বিদ্রোহ বলা যায় না, বরং তারা এই বিদ্রোহকে একটি সামন্ত বিদ্রোহ বলে অভিহিত করেছে। যদি আমরা রজনী পাম দত্ত এবং রমেশচন্দ্র মজুমদারের মতকে গুরুত্ব দেই, তাহলে বলতে হচ্ছে যে 1857 সালের বিদ্রোহে ভারতবর্ষের সমস্ত সামন্ত শ্রেণী এতে যোগ দিয়েছিল। কিন্তু সেই অর্থে আমরা দেখব ভারতের শুধু কয়েকটি রাজ্যের জমিদারি এই বিদ্রোহে অংশ নিয়েছিল। সেক্ষেত্রে আমরা বলতে পারি না যে 1857 সালের বিদ্রোহ একটি সামন্ত বিদ্রোহ ছিল। পরিশেষে আমরা যে ঐতিহাসিকের মতকে গুরুত্ব দিচ্ছি তিনি হচ্ছেন ঐতিহাসিক রণজিৎ গুহ। ঐতিহাসিক রণজিৎ গুহ 1857 সালের বিদ্রোহে কোনো একটি নির্দিষ্ট কারণকে দায়ী করেননি। তিনি 1857 সালের বিদ্রোহের পিছনে যেমন শ্রমিক শ্রেণীর অংশগ্রহণকে তুলে ধরেছেন, তেমনি ভারতের সমস্ত স্তরের মানুষের অংশগ্রহণকে গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ রণজিৎ গুহের মতকে গ্রহণ করলে তার অর্থ দাঁড়ায় যে 1857 সালের বিদ্রোহ ছিল ভারতের সমস্ত স্তরের মানুষের ব্যাপক অংশগ্রহণ এবং সেই সঙ্গে ভারতের শ্রমিক ও কৃষক শ্রেণীর ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিরোধ, এই দুটো কারণের সংমিশ্রণে 1857 সালের সিপাহী বিদ্রোহ সংঘটিত হয়। এবার আমি তোমাদের কিছু প্রশ্ন দিব এবং তোমরা সেই প্রশ্নগুলো দেখবে এবং নোট ডাউন করবে। এবার তোমাদের আমি কিছু প্রশ্ন আলোচনা করব। আগের যে প্রশ্নগুলো আমি দিয়েছি সেই প্রশ্নগুলোর সঙ্গে এগুলো তোমরা জুড়িয়ে নেবে, অর্থাৎ আগের প্রশ্নগুলোর সঙ্গে এগুলো তোমরা যুক্ত করে প্রশ্নগুলো তৈরি রাখবে। অর্থাৎ এই চতুর্থ অধ্যায় থেকে আজকের পড়ার থেকে যে প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো আমি এবার বলবো। প্রথম যে প্রশ্নটি হলো, কে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেন? আবার বলছি প্রশ্নটি, কে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেন? এর উত্তর হচ্ছে বিপ্লবী বিনায়ক দামোদর সাভারকার। দ্বিতীয় যে প্রশ্নটি হলো যে দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসিত করা হয়? আবার বলছি দ্বিতীয় প্রশ্নটি, যে দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসিত করা হয়? উত্তর হচ্ছে রেঙ্গুনে নির্বাসিত করা হয়। 3 নম্বর যে প্রশ্নটা, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? আবার বলছি ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? উত্তর হচ্ছে লর্ড ক্যানিং। 4র্থ প্রশ্ন, ভারত শাসন আইন কবে পাশ হয়?
আবার বলছি, ভারত শাসন আইন কবে পাশ হয়? উত্তর হচ্ছে 1858 সালে, অর্থাৎ সিপাহী বিদ্রোহের পরে। পঞ্চম যে প্রশ্নটা, কোন কোন রাজবংশ মহাবিদ্রোহের বিরোধিতা করেছিল? সব থেকে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। কোন কোন রাজবংশ 1857 সালের মহাবিদ্রোহের বিরোধিতা করেছিল? উত্তর হচ্ছে গোর্খা, রাজপুত ও মারাঠা রাজ পরিবারগুলি। আবার বলছি, গোর্খা, রাজপুত ও মারাঠা রাজ পরিবারগুলি। তাহলে আজকের যে আলোচনাটা ছিল সেই 1857 সালের সিপাহী বিদ্রোহের প্রকৃতি, তাই এখান থেকে ছোট প্রশ্ন সেরকম তৈরি হয় না। আমি মোটামুটি এই 5টি প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরলাম। এরপর আমরা নেক্সট সপ্তাহে যে বিষয়টা আলোচনা করব সেটি হলো যে 1857 সালের বিদ্রোহের প্রতি বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল। নেক্সট সপ্তাহে আমরা এই বিষয়টা তোমাদের সামনে আমি তুলে ধরব। তোমরা তাহলে আজকের পড়াগুলো তৈরি রাখবে। আশা করি ভালো থাকো। এই বলে আমি শেষ করছি।